যে হসপিটাল নিয়ে এত বিতর্ক সেই আরজি কর অর্থাৎ রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইতিহাসটা আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বেলগাছিয়া থেকে দমদম, বাড়িতে বাড়িতে সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো আছে ক্যাম্বিজের ব্যাগ। তখন বেশিরভাগ রোগীই গরিব, যেখানে পথ্য কেনারই পয়সা নেই, আবার ডাক্তারের ফিস। তাই রুগী দেখার সাথে সাথে প্রয়োজনে রুগীদের পথ্য কেনার পয়সাও দিচ্ছেন সেই ডাক্তারবাবু। আপনি শুনলে আশ্চর্য হবেন, সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত। ভাবতে অবাক লাগে, আজ একজন সাধারণ এমবিবিএস ডাক্তারেরও যখন গ্রামে গিয়ে চিকিৎসা করায় অনীহা, তখন বিলেতের ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল বেছে নিয়েছিলেন। মার্চ মাস 1899, প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে। সেই সময় কলকাতার অলিতে গলিতে ঘুরে রুগীদের সেবা করে চলেছেন এক আইরিশ বা আয়ারল্যান্ডের মহিলা। জেলা স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রুগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলেছেন। রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রুগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন। কিছুদিন পরে সেই বিদেশিনী ও চিকিৎসকের আলাপ হয়। প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করলেন তারা। সেই আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা, আর সেই চিকিৎসক ছিলেন আমাদের সকলের প্রিয় ডাক্তার রাধা গোবিন্দ কর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা প্রায় সবাই জানি। কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন এই আরজি কর, তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন। অথচ আরজি কর অর্থাৎ ডাক্তার রাধা গোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসা পুরুষ। চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15 পথ পেরোলেই পৌঁছানো যায় বেতরের বিখ্যাত কর বাড়িতে। এটি রাধা গোবিন্দ করের জন্মভিটে। 1852 সালে 23শে আগস্ট তার জন্মদিবস। তার বাবা দুর্গাদাস কর ঢাকায় মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধা গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য 1980 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি থিয়েটারের প্রতিও ছিল তার মারাত্মক টান। আপনারা নিশ্চয়ই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের নাম শুনেছেন। এই নাটকে প্রথম অভিনয় করে অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি বহু নাটকে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিলেন সে সময়। 1883 সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধা গোবিন্দ। ভর্তি হন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। 1886 সাল স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্র ডিগ্রি নিয়ে কলকাতায় ফিরলেন ডক্টর রাধা গোবিন্দ কর। 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হয়েছিলেন এমআরসিপি হয়ে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য। এমনকি তার অধ্যাপক বিন্দুও তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা। কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমি মাতৃভূমিতে এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষের পাশে। সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানরা। তৎকালীন সময় চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বইও ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন। 1871 সালে প্রকাশিত তার প্রথম বই ভিষগ বন্ধু। অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভিষক শরিত, প্লেগ, স্ত্রী রোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বাল্য চিকিৎসা, সংক্ষিপ্ত ভৈষজ তত্ত্ব, কর সংহিতা ও কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি। সবকটি বই লেখা হয়েছিল বাংলায়। ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলা রোগীদের সমস্যার সমাধান নয় তা অনুভব করেছিলেন রাধা গোবিন্দ। তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সব কিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন। কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন, আর আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন। অনুরোধ, কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয়, সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি।
সবাই দেখছেন একজন বিলেত ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষা চাইছেন। অপরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, স্যার ডাক্তারবাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন। আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যায়। শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্ত টাকাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল অব হাসপাতাল স্থাপনে। একমাত্র ধ্যান জ্ঞান কলকাতায় তৈরি করবেন একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান। 161 নম্বর পুরনো বৈঠকখানার বাজারের এক বাড়িতে তিনি কলকাতার তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে সঙ্গে নিয়ে একটি সমিতি স্থাপন করেন। সমিতির সদস্য ছিলেন অক্ষয় কুমার দত্ত, মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন মিত্র, কুমুদ ভট্টাচার্য, এছাড়াও আরও অনেকেই। এই সমিতিতেই প্রথম মেডিকেল কলেজ তৈরির প্রস্তাব গৃহীত হয়। 1886 সালে শুরু হয় স্কুল, নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথমে দেশীয় পদ্ধতি অনুসরণ করে শুরু হয় শিক্ষাদান। 1887-তে এলোপ্যাথি বিভাগ চালু হয়। এরপর নাম পরিবর্তন করে রাখা হলো ক্যালকাটা মেডিকেল স্কুল। ক্রমে রাধাগোবিন্দ করের স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে থাকে। এভাবেই ভিক্ষা করে নিজের যাবতীয় সবকিছু বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘা জমি কিনে নেন ডাক্তার কর। এরপর 70,000 ব্যয়ে সেখানেই গড়ে উঠল হাসপাতাল। শয্যা সংখ্যা 30, যা বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিত। ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। 1904 সালে রাধাগোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন অফ বেঙ্গল। তারও ঠিক 10 বছর পর অর্থাৎ 1914 সালে এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয়। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ। কিন্তু সেই নাম বেশি দিন স্থায়ী হয়নি। 1916 সালে 5ই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল। তার সম্মানে বদলে যায় নাম। হ্যাঁ, আবারও। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় আবারও নাম পরিবর্তনের দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তার উদ্যোগেই ডক্টর রাধাগোবিন্দ করের নামেই কলেজের নাম রাখা হয়। রুগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট্রি থেকে জানা যায়, দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময় দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধাগোবিন্দ করের অবদান রয়েছে। 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধাগোবিন্দ কর। মৃত্যুর সময় রাধাগোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। 19 শতকের শেষ ভাগে রাধাগোবিন্দ কর মেডিকেল স্কুল এবং হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করলেও 1916 সালের 5ই জুলাই এই দিনকেই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা দিবস হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে 2016তে ছিল রাধাগোবিন্দ করের কীর্তির 100 বছরের পূর্তি। শতবর্ষে ডক্টর রাধাগোবিন্দ করকে শ্রদ্ধা জানাতে তার বেতরের বাড়িতে উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তিত্ব। যদিও নিজের নামাঙ্কিত হাসপাতাল রাধাগোবিন্দ কর দেখে যেতে পারেননি। আজ কলকাতার কোনো মানুষকে রাধাগোবিন্দ কর হাসপাতালের কথা জিজ্ঞাসা করা হলে হয়তো তিনি অবাক হবেন। কিন্তু এই হাসপাতালের আড়ালে রয়েছে এমনই প্রতিষ্ঠার ইতিহাস। একজন তরুণের লড়াইয়ের গল্প, পরিকল্পনা, সবটাই বাস্তবে রূপায়ণের এক অজানা কাহিনী। আমরা অনেক গল্পে বা অনেক সিনেমাতে দেখেছি কোনো ডাক্তার বিদেশ থেকে পাশ করে আসার পর তার গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে চান। আর বাস্তবে তারই একটি বড় উদাহরণ ডক্টর রাধাগোবিন্দ। এতক্ষণ আপনারা শুনলেন ভিক্ষা করে গড়ে তোলা আরজিকর মেডিকেল কলেজের এক অজানা ইতিহাস। আশা করি আপনাদের ওনার এই অজানা লড়াইয়ের গল্প ভালো লেগেছে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।